না, কিছুতেই না, মানে একদমই না। এরকম কেন করছো বাবা? তোমাদের কাছে কি আমার আশা আকাঙ্ক্ষার কোনোই দাম নেই? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু তোমার কোনো অন্যায় আবদার আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। যা বলেছো, নিজের মতো করে বাঁচবার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে মেয়ে একেবারে সাপের 5 পা দেখেছে। আমি তো শুধু নিজের জীবনটাকে নিজের মতন গুছিয়ে নিতে চাইছি মা। এটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া বলে না। এটাকে বলে অসভ্যতা, উচ্ছৃঙ্খলতা, বেলেল্লাপনা। কিন্তু দিদুন, চুপ, একদম চুপ। আমরা যেটা বলবো সেটাই হবে, নইলে নইলে কি কি করবে তোমরা? নমস্কার, ক্রাইম ডায়েরিতে সবাইকে স্বাগত। আপনারা এতদিনে জেনে গেছেন যে ক্রাইম ডায়েরির প্রতিটা পর্বে আমরা তুলে ধরি সমাজের ভয়ঙ্কর সমস্ত ঘটনার জীবন্ত চিত্ররূপ। দেখুন, আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করা নয়, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে আগাম সতর্ক করা, সাবধান করা, আর অবশ্যই একটা স্বপ্নের সমাজ গড়ে তোলা যেটা সম্পূর্ণ অপরাধমুক্ত। আজকের পর্বে আমরা ঠিক তেমনই একটা সত্য ঘটনা তুলে ধরব যা দেখে আপনারা শিউরে উঠবেন, চমকে উঠবেন। কিন্তু কি সেই ঘটনা খুব জানতে ইচ্ছে করছে তো? জানতে হলে দেখতে থাকুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্ব। আরে কাকিমা, তুমি? হ্যাঁ রে, লক্ষ্মী আর মাসিমা কোথায়? কে, মা, দিদুন? হ্যাঁ, তাছাড়া আর কার কথা বলছি? আসলে রোজ সকালে তোর বাবা অফিসে চলে যাবার পর তোর মা আর দিদুন তো আমাদের বাড়িতে গিয়ে চা খেতে খেতে আড্ডা মারে, তাই আজকে যাইনি দেখেই খবর নিতে আসলাম। মা দিদুন বাইরে গেছে গো কাকিমা। বাইরে গেছে? কোথায় গেছে? হরিদেবপুর। হরিদেবপুর? সেটা আবার কোথায় রে? ওই তো কলকাতায়। কলকাতা? ওমা, কিছু বললো না, কলকাতায় চলে গেল কেন হঠাৎ? আসলে হরিদেবপুরে আমাদের একজন দুঃসম্পর্কের মাসি থাকে, নন্তু মাসি। ওই মাসির মেয়ের বিয়েতেই গেছে দুজনে। অদ্ভুত ব্যাপার তো। এতে অদ্ভুত ব্যাপারের কি আছে কাকিমা? আসলে সেটা নয়, তোর মা আর দিদুন তো সব কথা মোটামুটি আমাকে বলে, তাই ওরা যে কলকাতায় যাচ্ছে রিলেটিভের বিয়েতে, কই সেটা তো গতকাল আমাকে বললো না, সেই জন্যই বলছি আর কি। সেটা হয়তো ভুলে গেছে। হ্যাঁ, সেটাই হয়তো হবে, কিন্তু তোর মায়ের মোবাইল সুইচ অফ বলছে কেন বলতো? মায়ের মোবাইল সুইচ অফ বলছে? হ্যাঁ, আমি ফোন করে পেলাম না বলেই তো তাই খবর নিতে আসলাম। মা হয়তো মোবাইলের চার্জারটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই মোবাইলের চার্জ কমে গিয়ে মোবাইলটা মানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেরকমই কিছু একটা হয়েছে। তা হ্যাঁ রে, ওরা কবে নাগাদ ফিরছে? ওই তো পরশুদিন সকাল সকালই ফিরে আসবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখন আসি, কোনো দরকার পড়লে আমাকে খবর দিস, কেমন? আচ্ছা, আসো। আরে সঞ্জয় কাকু, হঠাৎ? আরে মা, তোর বাবা কোথায়? 3 দিন ধরে অফিসে যাচ্ছে না। বাবা তো নেই। বাবা নেই মানে? বাবা মা দিদুনকে নিয়ে বাইরে গেছে। বাইরে গেছে? কোথায় গেছে? ওই তো ভেলোর। ভেলোর? দিবন্দিতা হঠাৎ ভেলোরে গেল কেন? আসলে দিদুনের কি যেন একটা অপারেশন হবে, তাই বাবা মা দিদুনকে নিয়ে ভেলোরে গেছে। আশ্চর্য, দিব্যেন্দুদা বউ শাশুড়িকে নিয়ে ভেলোরে যাবে, একবারের জন্য তো আমায় বলেনি। সে কি, তোমাকে কিছু বলেনি বাবা? না, আমায় তো বলেনি, এমনকি অফিসেও কিচ্ছু জানায়নি। না না, বাবা এটা একদম ঠিক করেনি। একটা চিঠি তো লিখে যাওয়া উচিত ছিল। সে তো বটেই, তার উপরে তোর বাবা মোবাইলের সুইচটা অফ করে রেখেছে। হ্যাঁ, বাবার ফোন বন্ধ। যাকগে, ওরা ফিরবেটা কবে? সপ্তাহখানেক মিনিমাম তো লাগবেই। আচ্ছা, মুশকিলে পড়া গেল। আমি তোর বাবার মোবাইলে ট্রাই করব,
তুইও ট্রাই করবি। তোর বাবার সাথে যদি ফোনে কথা হয় বলবি অফিসের বস প্রচণ্ড রেগে আছে, আজকে আমি চলি, ঠিক আছে? টাটা। সাল 2024, হলদিয়ার তালবাগানের ভৌমিক বাড়ির 3 সদস্য দিব্যেন্দু ভৌমিক, তার স্ত্রী লক্ষ্মী ভৌমিক আর তার শাশুড়ি কল্যাণী রায়, এই 3 জনেই হঠাৎ করে উধাও হয়ে যায়। তাদের বাড়ির একমাত্র মেয়ে মিতালি কখনো কাউকে বলে যে তার মা দিদা নাকি কলকাতায় কোনো আত্মীয়ের বিয়েতে গিয়েছে, আবার কখনো কাউকে বলে তার মা বাবা দিদা এই 3 জন মিলে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য গিয়েছে। আসলে ভৌমিক বাড়ির 3 সদস্য ঠিক কোথায় গিয়েছে জানতে হলে চোখ রাখুন আজকের পর্বের পরবর্তী অংশে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, সদর দরজায় তালা মারা, এই 4 জনে মিলে একসাথে গেল কোথায়? অদ্ভুত ব্যাপার তো। ও দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি, নমস্কার 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 দিদি। হ্যাঁ নমস্কার, কিন্তু আপনি? আরে আমাকে চিনতে পারছেন না দিদি? আমি অনুপ, ডাক্তার অনুপ রায়। আরে লক্ষ্মী ভৌমিক আমার দিদি। আরে আপনাদের প্রতিবেশী আছে না দিব্যেন্দু ভৌমিক, উনি আমার জামাইবাবু হন, আমি ওনার শালা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তো। আপনি 1 বছর আগে যখন এখানে এসেছিলেন তখন ওই লক্ষ্মীর সাথে আমাদের বাড়ি একবার গিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কিন্তু কি ব্যাপার বলুন তো দিদি, বাইরে থেকে দেখছি ওদের দরজাটা লক করা। হ্যাঁ, আমিও যখন কালকে ওদের বাড়িতে এসেছিলাম তখন আমিও দেখলাম বাইরে থেকে ওদের দরজা বন্ধ। সে কি, কালও ওদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল? হ্যাঁ, আমিও তো এসে সেরকমই দেখেছিলাম। কিন্তু বাড়ির 4 জন এইভাবে একসাথে না বেরোলে তো দরজা বন্ধ থাকে না। আসলে দিন 3 আগে আমি যখন ওদের বাড়িতে এসেছিলাম। আরে কাকিমা তুমি? হ্যাঁ রে, লক্ষ্মী আর মাসিমা কোথায়? মা দিদুন বাইরে গেছে গো কাকিমা। কোথায় গেছে? আসলে হরিদেবপুরে আমাদের একজন দুঃসম্পর্কের মাসি থাকে, নন্তু মাসি। ওই মাসির মেয়ের বিয়েতেই গেছে দুজনে। হরিদেবপুর, নন্তু মাসি? হ্যাঁ, মিতালি তো আমাকে সেরকম কথাই বলেছিল। কিন্তু কলকাতার হরিদেবপুরে তো আমাদের কোনো আত্মীয় থাকে না, আর তাছাড়া নন্তু মাসি বলে আমাদের 3 কুলে কোনো আত্মীয় নেই। ওমা, সে কি? তাহলে দিদি আর মা কলকাতাতে কার বিয়েতে গেছে? অদ্ভুত তো। আর তাছাড়া দিন 4 আগে ফোনে আমার সাথে আমার মা আর দিদির কথা হয়েছে, তখন তো ওরা কলকাতায় কারোর বিয়েতে যাওয়ার কথা কিচ্ছু বলেনি। আমার সাথেও লক্ষ্মীর দিন 4 আগে শেষবারের মতন কথা হয়েছিল। তারপর থেকেই দেখছি অদ্ভুতভাবে লক্ষ্মীর ফোন সুইচ অফ। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, এই কদিন আমিও যতবার দিদিকে ফোন করছি দিদির ফোন বন্ধ বলছে, এমনকি জামাইবাবুর ফোনটাও সুইচ অফ। তাহলে এখন কি করবেন ভাই? কি আর করব, কলকাতায় ফিরে যাব। তবে তার আগে ভাবছি আরেকবার কি?
সেপ্টিক ট্যাঙ্কের ঢাকনাটা সিমেন্ট দিয়ে সিল করা, এ তো দেখে মনে হচ্ছে সবে করা। অদ্ভুত। পুলিশের কাছে যেতে হবে। বসুন। থ্যাঙ্কস। তারপর বলুন ডাক্তারবাবু, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি একটা মিসিং ডায়েরি করতে চাই। মিসিং ডায়েরি? কেন? কে হারিয়ে গেছে? তাহলে আমি ব্যাপারটা গোড়া থেকেই শুরু করি। গোড়া থেকেই শুরু করুন, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। আসলে আমি কলকাতায় প্র্যাকটিস করি, আর এখানে আমার একমাত্র দিদির বিয়ে হয়েছে। তারপর? আমার জামাইবাবু দিব্যেন্দু ভৌমিক এখানকারই একটা সার কোম্পানির সুপারভাইজার। ওনার পরিবারের সদস্য বলতে আমার দিদি, আমার ভাগ্নি মিতালি আর আমার মা কল্যাণী রায়। ও, তার মানে আপনার মা আপনার দিদি জামাইবাবুর কাছে থাকেন? হ্যাঁ, কিন্তু সমস্যাটা কি বলুন? আসলে আমি কলকাতায় থাকলেও রেগুলার আমার দিদি আর মায়ের সঙ্গে ফোনে কথা হয়। এই তো দিন তিনেক আগে। হ্যাঁ দিদি শোন, তুই নিজেকে একটু পাল্টা। আমি নিজে থেকে ফোন না করলে তুই তো নিজে থেকে কোনোদিন আমাকে ফোন করিস না। এটা কিন্তু তোর খুব বাজে স্বভাব, বুঝলি? তুই আর জ্ঞান দিস না তো। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তুই আবার এসছিস আমার স্বভাব বদলাতে। শোন, তুই ফোন করলে তোর যে ফোনটা ধরি না, সেটাই তোর অনেক ভাগ্য, বুঝছিস তো? বাহ 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 বাহ। তুই সংসার করতে করতে, মেয়েকে মানুষ করতে করতে একেবারে পাকা বুড়িদের মতো কথা বলতে শিখে গেছিস। যাকে বাদ দে, এই বুড়িটাকে ফোনটা দে তো। কোন বুড়িকে? আরে মাকে ফোনটা দে। ও, ধর দিচ্ছি। মা, ভাই তোমার সঙ্গে কথা বলবে। এ নাও। হ্যালো, কে? অনুপ? হ্যাঁ মা বলো, কেমন আছো? আর আমার থাকা, যাবার জন্য তো পা বাড়িয়েই রেখেছি, শুধু ঠাকুর কখন নেন সেই অপেক্ষাতেই বসে থাকা। এই শোনো মা, একদম বাজে কথা বলবে না। আর তোমাকে আমি যে ওষুধগুলো বলে দিয়েছি সেগুলো যদি তুমি নিয়ম করে ঠিকঠাক খাও, তাহলে পরে তুমি আরো 20-25 বছর একদম বহাল তবিয়তে বেঁচে থাকবে। দেখা যাক, সবই তো ওপরওয়ালার ইচ্ছে। আমার শোনো, ওই ওপরওয়ালার ইচ্ছাতেই সামনের সপ্তাহে তোমাদের একবার কলকাতায় আসতে হবে। মানে ঠিক বুঝলাম না। বুঝলে না? শোনো, সামনের সপ্তাহে তোমার নাতির 5 বছরের জন্মদিন। এবার ভাবছি বেশ জাঁকজমক করে করব, তাই সামনের সপ্তাহে তোমাদের একবার কলকাতায় আসতে বলা। আমি তো যেতে পারবো না বাবা। কেন আসতে পারবে না কেন? এই বয়সে শরীর আর এত দৌড়ঝাঁপ পোষায় না রে। আর মা, তুমি বুঝতে পারছো না কেন? তুমি না এলে পরে তোমার বৌমা খুব রাগ করবে। না না, আমার বৌমা যথেষ্ট বুঝদার। তুই রুমাকে একটু বুঝিয়ে বলিস, দেখবি ও আমার সমস্যার কথা ঠিক বুঝবে। আচ্ছা ঠিক আছে, তুমি একবার দিদিকে ফোনটা দাও তো। হ্যাঁ, এই নে। না। হ্যাঁ বল। দিদি শোন, মা যদি নাও আসে, তোরা কিন্তু একবার আসবি। না রে ভাই, আমাদের পক্ষে যাওয়া একদম সম্ভব নয়। মায়ের তো না হয় বয়স হয়েছে। আচ্ছা তোদের কি সমস্যাটা শুনি। আরে তোর জামাইবাবুর তো অফিস রয়েছে, তাছাড়া তোর ভাগ্নিরও তো কলেজ রয়েছে না। এইভাবে বললেই কি হুট করে যাওয়া যায় বল? বুঝেছি। তার মানে তোরা কেউ আসতে পারবি না, তাই তো? শোন না, তুই রাগ করিস না, আমরা ঠিক পরে সময় মতো একবার কলকাতা যাব, গিয়ে টুবানকে আমাদের ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে আসবো। ঠিক আছে, তবে তাই হোক। তাই রাখছি দিদি। আর সেখানে আজ আমি হলদিয়ায় এসে দেখি আমার দিদির বাড়ির সদর দরজাটা লক করা, আর দিদিরা নাকি কলকাতায় নাকি কোনো এক আত্মীয়র বিয়েতে গেছে। তাহলে বোধহয় সত্যিই গিয়েছে। না না, সেটা কি করে সম্ভব ম্যাডাম? না কেন সম্ভব নয় বা কেন? আমার ভাগ্নি নাকি জানিয়েছে যে কলকাতার হরিদেবপুরে এক নন্তু মাসির বিয়েতে নাকি সবাই গেছে, কিন্তু কলকাতার হরিদেবপুরে তো আমাদের কোনো আত্মীয় স্বজন থাকে না। এমনকি আমাদের 3 কুলে দূর দূরান্ত পর্যন্ত নন্তু বলে কোনো আত্মীয়ই নেই। সে কি স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনাকে হরিদেবপুরে নন্তু মাসির বিয়ে অ্যাটেন্ড করার গল্পটা কে শুনিয়েছে? এটা সম্পাদি বলেছে আমাকে। সম্পাদিটা আবার কে? সম্পাদি হচ্ছে আমার দিদির প্রতিবেশী। তা প্রতিবেশী হয়ে উনি সবকিছু জানলেন কি করে? আমার ভাগ্নি মিতালি ওকে সব বলেছে।
তার মানে আপনার ভাগ্নি মিতালি কোথাও যায়নি? না, যায়নি। আর সেখানেই তো হিসেব মিলছে না। আমার ভাগ্নি মিতালি সম্পাদিকে বলেছে যে মা আর দিদি নাকি কলকাতায় গেছে। তাহলে তো আমার জামাইবাবু আর মিতালির বাড়িতে থাকার কথা, কিন্তু আমি বাড়িতে গিয়ে দেখলাম যে সদর দরজা বাইরে থেকে লক করা। পয়েন্ট। আর সবচেয়ে বড় কথা যে গত 3 দিন ধরে আমার দিদি, জামাইবাবু এবং ভাগ্নি তিনজনেরই মোবাইল সুইচ অফ। এরকমটা কেন? স্যার, ব্যাপারটা কিন্তু আমার রহস্যময় ঠেকছে। আমারও। ও, আরেকটা কথা স্যার। কি? আমি কলকাতায় ফিরে যাওয়ার আগে আরেকবার দিদির বাড়িতে যাই, যদি ওদের সাথে দেখা হয় এই আশাতেই। তা ঘুরতে ঘুরতে যখন বাড়ির পেছনে যাই, তখন থেকে একটা অদ্ভুত ব্যাপার। কি অদ্ভুত ব্যাপার? আমি দেখি যে বাড়ির পেছনে যে ওদের সেপটিক ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্কের ঢাকনাটা সিমেন্ট দিয়ে সিল করা। কিন্তু স্যার, এইভাবে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা তো বরাবরের জন্য সিমেন্ট দিয়ে সিল করা থাকে না, রাইট? আর স্যার ওই সিমেন্টটা দেখে তো আমার মনে হলো যে এটা খুব বেশি পুরনো নয়, এই 2-3 দিনের হবে। তার মানে স্যার, এই ব্যাপারগুলোতে আমার খুব খটকা লেগেছে বলেই আমি তড়িঘড়ি আপনাদের কাছে ছুটে আসলাম। পূজা, ইয়েস স্যার। তুমি ডাক্তারবাবুকে নিয়ে গিয়ে পাশের ঘরে ওই 4 জনের নামে মিসিং গাড়িটা ট্রাই করে নাও। ওকে স্যার। তারপরে ফোর্সটা রেডি করো। ওকে স্যার। আমার মন বলছে ডাক্তারবাবু দিদির বাড়ির ওই সেপটিক ট্যাঙ্কের ঢাকনাটা সিমেন্ট দিয়ে এমনি সিল করে দেওয়া হয়। নিশ্চয়ই ট্যাঙ্কের ভেতরে কিছু না কিছু আছে। স্যার, এই দেখুন আমার মায়ের শাড়ি, আসুন, সব বন্ধ। এদিকটা আসুন স্যার, এই যে পূজা, ইমিডিয়েটলি এটাকে ভাঙার ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার, স্যার দেখুন ট্যাঙ্কের মধ্যে কি ভাসছে। স্যার, এ তো মানুষের শরীরে কাটার টুকরো ভাসছে। আর একজনের নয়, একাধিক মানুষের দেহের অংশ। পূজা, ইয়েস স্যার। তুমি ইমিডিয়েটলি এই ট্যাঙ্কের ভেতর থেকে দেহের অংশগুলোকে বার করার ব্যবস্থা করো। ওকে স্যার। আর তারপরে এগুলোকে সোজা পাঠিয়ে দেবে ফরেন্সিক ডিপার্টমেন্টে। ওকে। আর আরেকটা কাজ করো, বাড়ির মেন পয়েন্টটা সিল করে দাও এক্ষুনি। করে দিচ্ছি স্যার। আর চলো তো এনাদের সঙ্গে বাইরে গিয়ে একটু কথা বলা যাক। আসো, বাইরে আসো। তাহলে আপনি ভৌমিকদের প্রতিবেশী? হ্যাঁ স্যার, ওই লক্ষ্মীদের 3টে বাড়ির পরেই আমি থাকি। সেদিন হঠাৎ আপনি ওনাদের বাড়িতে এসেছিলেন কেন? আসলে রোজ ভৌমিকদা অফিসে বেরিয়ে যাবার পরে লক্ষ্মী আর ওর মা আমাদের বাড়িতে গল্প করার জন্য যেত। আর সেই দিন না যাওয়াতে আমি ভাবলাম যে মাসিমার হয়তো শরীর টরীর কিছু খারাপ হয়েছে, তাই আমি খবর নিতে আসি। এসে শুনি, আরে কাকিমা তুমি? হ্যাঁ রে, লক্ষ্মী আর মাসিমা কোথায়? মা দিদুন বাইরে গেছে গো কাকিমা। বাইরে গেছে? কোথায় গেছে? আসলে হরিদেবপুরে আমাদের একজন দুঃসম্পর্কের মাসি থাকে, নন্তু মাসি। ওই মাসির মেয়ের বিয়েতেই গেছে দুজনে। অদ্ভুত ব্যাপার তো। এতে অদ্ভুত ব্যাপারের কি আছে কাকিমা? আসলে সেটা নয়, তোর মা আর দিদুন তো সব কথা মোটামুটি আমাকে বলে, তাই ওরা যে কলকাতায় যাচ্ছে রিলেটিভের বিয়েতে, কই সেটা তো গতকাল আমাকে বললো না, সেই জন্যই বলছি আর কি। সেটা হয়তো ভুলে গেছে। হ্যাঁ, সেটাই হয়তো হবে, কিন্তু তোর মায়ের মোবাইল সুইচ অফ বলছে কেন বলতো? মায়ের মোবাইল সুইচ অফ বলছে? হ্যাঁ, আমি ফোন করে পেলাম না বলেই তো তাই খবর নিতে আসলাম। মা হয়তো মোবাইলের চার্জারটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই মোবাইলের চার্জ কমে গিয়ে মোবাইলটা মানে বন্ধ হয়ে গেছে। অথচ কলকাতার হরিদেবপুরে আমাদের কোনো আত্মীয়ই থাকে না। তাছাড়া নন্তু মাসি বলে আমাদের কোনো আত্মীয় নেই। দাঁড়ান, এক মিনিট। আচ্ছা, আপনি ওই দিন ওই বাড়িতে ঠিক কটা নাগাদ এসেছিলেন?
কটা হবে? ওই সকাল 10:30 11টা নাগাদ হবে। আচ্ছা, তখন কি মিতালি এ বাড়িতে একা ছিল? দরজা খুলে তো মিতালি একাই বেরিয়েছিল, কিন্তু বাড়ির ভেতরে আর অন্য কেউ ছিল কিনা সেটা তো আমি জানি না ম্যাডাম। আচ্ছা, সেদিন মিতালির আচার আচরণ কেমন ছিল? মানে আপনি কি ওর আচার আচরণে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? কই না তো। ভালো করে ভেবে বলুন। হ্যাঁ, ভালো করে ভেবেই বলছি। ও অন্যদিন যেরকম আমার সাথে হেসে কথা বলে, সেই দিনও আমার সাথে হেসেই কথা বলেছিল। কোনো রকম অস্বাভাবিক কিছু দেখতে পাইনি। ওকে। আর আপনি ওই বাড়ি থেকে যাওয়ার পর লক্ষ্মীকে আর ফোন করেছিলেন? হ্যাঁ, করেছিলাম তো, অনেকবার করেছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু ওর ফোন লাগাতার সুইচ অফ বলছিল। আর আজকেও একবার ফোন করেছিলাম, এখনো ফোন বন্ধ। বন্ধ? আর সেদিন সকালের পর এই বাড়িতে আপনি আর কখনো খোঁজ দিতে এসেছিলেন? হ্যাঁ, গতকালও আমি বাজারে যাওয়ার সময় একবার এই বাড়িতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম বাইরে থেকে দরজা বন্ধ। বুঝলাম। পূজা, ব্যাপারটা আমার ভীষণ গোলমেলে লাগছে। স্যার, ভীষণই গোলমেলে। দেখো, ডক্টর রায় একটু আগে থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছেন ঠিকই, কিন্তু পরবর্তী সময় যদি আমরা বুঝতে পারি যে সেপটিক ট্যাঙ্কে থাকা ওই দেহাংশগুলো এবাড়ির লোকেদেরই দেহাংশ, তাহলে মিসিং ডায়েরিটা এফআইআর হয়ে যাবে। আর সেই সঙ্গে ওই খুনের ধারার সঙ্গে আরও অন্যান্য ধারাও কিন্তু যুক্ত হবে। একদমই তাই স্যার। আর শোনো, আরেকটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? ডক্টর রায় এবং এই ভৌমিকদের প্রতিবেশীর কথা থেকে জানতে হবে যে মিস্টার ভৌমিক কোন কারখানায় সুপারভাইজিংয়ের কাজ করছিলেন। বুঝে গেছি স্যার, আমি আজই ভৌমিকের অফিসে খবর নিচ্ছি। রাইট। তারপর দেখা যাক যে মিস্টার ভৌমিকের কারখানার কেউ অন্ধকারে আলো রেখার মতো অবতীর্ণ হতে পারে কি না। হ্যাঁ, আমি দিবেন্দু ভৌমিকের সাথে চাকরি করি। আচ্ছা, তো সঞ্জয়বাবু, আপনি কখনো মিস্টার ভৌমিককে দেখেছেন কাজ কামাই করে হঠাৎ করে কোথাও উধাও হয়ে যেতে? কখনই না। দিব্যেন্দু কারখানার এমন একজন কর্মী ছিল স্যার, শরীর খারাপ ছাড়া অন্য কোনো অজুহাতে অফিস কামাই করতো না। সেক্ষেত্রে আমাদের কাউকে কিছু না জানিয়ে, এমনকি অফিসে কোনো দরখাস্ত না দিয়ে সোজা শাশুড়ি বউকে নিয়ে ভেলোরে চলে গেল। এটা আমরা ঠিক ভাবতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, মিস্টার ভৌমিক বউ আর শাশুড়িকে নিয়ে ভেলোর গিয়েছে, এটা আপনাকে কে বলেছে? কে বলবে আবার? দিব্যেন্দুর মেয়ে মিতালি। মিতালির সঙ্গে আপনার কোথায় দেখা হয়েছিল? ওই তো স্যার, ওর বাড়িতে। আপনি দিব্যেন্দু বাবুর বাড়ি গিয়েছিলেন?